নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজ যে বিষয় নিয়ে আমরা বাংলা বলছেতে আলোচনা করব, যা ইতিমধ্যে রাজনৈতিক চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে, সিএএ। আর এই সিএএ নিয়ে চর্চা শুরু হওয়ার কারণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার একটি বক্তব্য। গতকাল শান্তনু ঠাকুর তিনি দাবি করেছেন যে এক সপ্তাহের মধ্যে সিএএ চালু হয়ে যাবে। আর কিছুক্ষণ আগে, ঘন্টা কয়েক আগে, শুভেন্দু অধিকারী তিনি বললেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিএএ চালু হয়ে যাবে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর বিরোধিতা করেছেন। আর এই লোকসভা নির্বাচনের মুখে মুখে সিএএ নিয়ে আবারও চর্চা হওয়ার কারণ কি, এবং এই চর্চা বিজেপি কেন নিয়ে আসতে চাইছে, এই নিয়েই আজকে আমরা বাংলা বলছেতে আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা নীলাঞ্জন রায়। নীলাঞ্জনবাবু, স্বাগত আপনাকে। রয়েছেন তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল। মৃত্যুঞ্জয়, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেস নেতা শক্তি মৈত্র। শক্তিদা, স্বাগত আপনাকেও। অতিথিদের সঙ্গে এ নিয়ে আলোচনা হবে। তবে যেটা বললাম যে শুভেন্দু অধিকারী ঘন্টা কয়েক আগেই তিনি এই সিএএ নিয়ে তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন একেবারে, যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিএএ লাগু হয়ে যাচ্ছে, বিধি তৈরি হয়ে যাবে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। শুভেন্দু অধিকারী তিনি বললেন সিএএ ফেব্রুয়ারি মাসের মধ্যে লাগু হয়ে যাবে, কিন্তু শান্তনু ঠাকুর যার বক্তব্যের পরে পরে মূলত এই চর্চা শুরু হয়েছে, বিজেপি নেতা এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তার ঠিক কি বক্তব্য শুনুন। আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা যখন বলছে যে এক সপ্তাহ, কেউ বলছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে সিএএ লাগু হয়ে যাবে, সেই সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, তিনি মনে করাচ্ছেন যে সিএএ নিয়ে কে আন্দোলন করেছিলেন, এবং যদি আবারও এই বিষয় নিয়ে বিজেপি এই সিএএ লাগু করার চেষ্টা করে তিনি আন্দোলন করবেন। ঠিক কি বলেছেন শুনুন। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত। যে নিয়ে আমরা আলোচনা করব, আমি শক্তিদাকে দিয়ে শুরু করতে চাইবো, যদিও কংগ্রেসের এক্ষেত্রে কোনো রিয়াকশন আমরা পাইনি। শক্তিদা, কিভাবে দেখছেন এই বিষয়টাকে, যে সিএএ নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে এবং শান্তনু ঠাকুর তিনি বলছেন এক সপ্তাহের মধ্যে লাগু হয়ে যাবে, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে লাগু হয়ে যাবে সিএএ। দেখুন, নির্বাচনের দিন এগিয়ে আসছে, কিছু একটা বলতে হবে। শান্তনু ঠাকুর আমার জেলার একটা প্রান্তিক জায়গাকার মেম্বার অফ পার্লামেন্ট, বনগাঁর। তিনি দক্ষিণ 24 পরগনার কুলপিতে গিয়ে বলেছেন, গ্যারেন্টি দিয়েছেন 7 দিনের মধ্যে সিএএ বলবৎ হবে। 1971 সালের পর যারা এদেশে এসছে, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে তাদেরকে যাতে এদেশ থেকে ধাক্কা দিয়ে না বের করা হয়, সেই জন্যে সিএএ চালু করা হবে। পরবর্তীকালে শুভেন্দু আবার বলেছে সেটাকে ফেব্রুয়ারি মাস। একটা কথা খুব পরিষ্কারভাবে জানা উচিত এবং বলা উচিত, যে নির্বাচন এলে কতগুলো মিথ্যার বেসাতির ওপর দাঁড়িয়ে নাগরিকত্ব, আমার ভোটার আই কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমি ভোট দিই, আমি বিভিন্ন রকম সরকারি, কেন্দ্রীয় এবং সামাজিক প্রকল্পে অংশগ্রহণ করি, তারপরে আমাকে তাড়াবেটা কে? আমি আপনাকে বলি, এই যে সিএ কথাটা যখন প্রথম উৎপত্তি হয়, অর্থাৎ
সংশোধিত নাগরিকত্ব আইন, সেই সময় সারা বাংলা জুড়ে, আমি ব্যক্তিগতভাবে আমার জেলা উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলায় আমি অন্তত 50 থেকে 70টা সভা করেছি। আমি আপনাকে বলছি এগুলো কিচ্ছু না, এগুলো মানুষকে বোকা বানাবার একটা চক্রান্ত। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি মৃত্যুঞ্জয় আপনার কাছে আসবো। মৃত্যুঞ্জয়, কি মনে হয় এই যে সিএএ নিয়ে একটা চর্চা হচ্ছে, শান্তনু ঠাকুর তিনি বলছেন, শুভেন্দু অধিকারী ডেডলাইন দিচ্ছেন, কেন বলে মনে হয় যে আদৌ কি সিএএ আইন লাগু হবে, নাকি শুধুমাত্র লোকসভা ভোটের আগে একটা জুজু ঝোলানো হচ্ছে, খুঁড়োর কল ঝোলানো হচ্ছে? দেখুন, সিএ লাগু হবে কি না তার আগে বলতে চাই, শান্তনু ঠাকুর কি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না? শান্তনু ঠাকুর যদি মতুয়া সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করেন এবং ভারতবর্ষের যদি উনি সাংসদ হয়ে থাকেন, ভারতবর্ষের সংবিধান বলে যে ভারতবর্ষের সাংসদ হওয়ার জন্য, ভোটের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথমে তাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে। তাহলে শান্তনু ঠাকুর কি ভারতবর্ষের নাগরিক নয়? তাহলে তো উনি প্রথমেই নির্বাচনে অংশগ্রহণ করতেই পারেন। এবং যারা ভোটার, আপনি যদি আপনার কাছে যদি একটা ভোটার কার্ড থাকে, তার মানে আপনি যদি ভারতবর্ষের নাগরিক হলেন না, তাহলে ওনাকে ভোট দিয়ে কে জেতালেন? যারা ভোট দিলেন বনগাঁতে, যারা ওনাকে সাংসদ বানালেন, তারা কি ভারতবর্ষের নাগরিক নন? একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি, আপনি বা এইখানে যারা প্যানেলিস্ট আছে বা যারা এই দর্শক আপনাদের শুনছেন, তাদের কাছে কি এমন নেই যেটা নতুন করে দেওয়া হবে? তারা এমন কি সুবিধা পায় না যারা ভারতবর্ষের সমস্ত একটা নাগরিক হিসাবে যা যা সুবিধা পাওয়ার কথা, যেটা পাচ্ছে না নতুন করে মতুয়াদের, বা নতুন করে আপনি যে এই যে ভারতবর্ষ সিএ মানে আমাদের আমাদের সিএ অ্যাক্ট দিয়ে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দিয়ে আপনি নতুন করে কি দেবেন? সিএ চালু করে নতুন কি পাবে? কিছু পাওয়ার নেই। কি পাবেন নীলাঞ্জন বাবু, কি পাবেন নতুন করে? মানুষ কি পাবেন? এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন মৃত্যুঞ্জয়, যে শান্তনু ঠাকুর ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নয়? না, বিষয়টা হচ্ছে অবশ্যই নাগরিক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা জানেন যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনটা বেসিক্যালি কি বলছে? সেই আইনটা বলছে হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি এবং বৌদ্ধ, এই 6টা কমিউনিটির মানুষ যারা ভারতবর্ষের পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানে আছে, তারা যদি 2014 31শে ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে এসে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তারা নাগরিকত্ব পাবে। এটাই হচ্ছে সিএ। এবং এই আইন ইতিমধ্যেই পার্লামেন্টে পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরও হয়েছে। এইবার এই যে সিএ ইতিমধ্যেই আইনে পর্যবসিত হয়েছে, এবার এটা এখন প্রতিটা রাজ্যে রাজ্যে রুল হবে এবং সিএ এর যে রুল, সেই রুলের নোটিফিকেশন হবে যে কিভাবে এটা প্রত্যেকটা রাজ্যে লাগু হবে। সেই নোটিফিকেশনটা বা রুলটার কথাই শান্তনু ঠাকুর বা শুভেন্দু অধিকারী বলেছে স্পষ্ট ভাষায়। এখানে আমি একটু আপনাকে বলতে দিয়েছি, অনেকটা ডিবেট করবো এই জায়গাতেই, আপনার সাথে ডিবেট করতে চাই যে এই যে মাঝখানে আমরা জানি 2019 সালের ডিসেম্বরে এই সিএএ আইনে পরিণত হয়েছে, বিল পাস হয়েছে 2019 সালে, 2016তে পেশ করা হয়েছিল, কিন্তু মাঝখানে এই 5টা বছর চলে গেল। 2024-এর লোকসভা নির্বাচনের মুখেই কেন বলতে হচ্ছে বা কেন এইটা নিয়ে আবার চর্চা করা হচ্ছে যে আইন লাগু হবে, বিধি তৈরি হচ্ছে? না, আইন ইতিমধ্যেই লাগু হয়েছে। আমি আবার বলছি, এটা অলরেডি পার্লামেন্টে পাস হয়েছে, রাজ্যসভায় পাস হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছে, আইন ইতিমধ্যেই কার্যকরী হয়েছে। এইবার যেটা হবে সেটা হচ্ছে রুল জারি হবে এবং নোটিফিকেশন জারি হবে। এবং ঠিক আছে, এবার এই জায়গাটায় যেটা মূল বিষয়টা, এটা কিন্তু আমি কি বললাম, আপনারা কি বললেন সেটা নয়, এটা মানুষের চাহিদা, এটা কিন্তু নাগরিকত্ব দেবার আইন, এটা কিন্তু কোনোভাবেই নাগরিকত্ব কারার আইন নয়। আমি একটু বলি, কথা হলো যে আমাদের উনি যে বলছেন আইনটা 2019 সালের আগস্ট মাসে আইনটা পাস হলো, তারপরে আজ অবধি 9 বার, ডিসেম্বরে বোধহয় শীতকালীন অধিবেশনে 10 ডিসেম্বর সরি মাফ করবেন, ডিসেম্বর রাজ্যসভায় পাস হয়েছে। তারপরে যদি হয় 2019 সাল থেকে আজকে 2024, 9 বার সংশোধন করা হয়েছে।
9বার সংশোধন করা হওয়ার পরে এখনো অবধি ফাইনাল কি হবে সেটা ঠিক করা হচ্ছে না এই অ্যাক্টের মধ্যে। এক, দ্বিতীয় কথা হলো যে উনি বলছেন যে কি ধর্মের ভিত্তিতে এই নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে আমরা একটা কথাই বলি যে অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান। আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমানটাকে বাদ দিয়ে দিলেন। ধর্মের ভিত্তিতে আপনি যারা মানে পীড়িত হয়েছেন অন্য দেশ থেকে, তারা এসে এই দেশে নাগরিকত্ব পাবেন, খুব ভালো কথা। যদি ধরেও নি তাহলে আপনি মুসলমানকে বাদ দিলেন কেন? আমাদের সংবিধান কি মুসলমানকে বাদ দিতে বলেছেন? এক। 2 নম্বর কথা বলছেন অন্য দেশ থেকে আসলে তারা যদি অন্য দেশ নয়, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আমি অন্য দেশগুলো পার্শ্ববর্তী দেশ কিন্তু শ্রীলঙ্কাও রয়েছে, সে দেশ থেকে বলা হচ্ছে। আমি বলছি যে এবার ধরুন পাকিস্তান থেকে একটা উদাহরণ দিচ্ছি, একটা লাইনে একটা উদাহরণ। 2022-এর টাইমস অফ ইন্ডিয়া আগস্ট মাসে একটা রিপোর্ট বলছেন, সেখানে বলছে 2021 থেকে 2022 পাকিস্তান থেকে প্রায় 25,000 নাগরিক এখানে আসতে চেয়েছিল, তার মধ্যে 1500 নাগরিক ইন্ডিয়াতে এসেছিল নাগরিকত্ব না পেয়ে। তারা এই দেশের নামে বদনাম করে পাকিস্তানে ফেরত চলে গেছে। 1500 নাগরিককে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমরা এই আলোচনাতেই থাকবো, একটা ছোট্ট বিরতিতে যাব। অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আলোচনা নিঃসন্দেহে চলবে আমাদের এই টেবিলে। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা আলোচনা করছি এই সিএএ নিয়ে, কারণ শান্তনু ঠাকুরের এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, ফলত সেই বক্তব্যের পরে রাজনৈতিকভাবে আবার সিএএ নিয়ে চর্চা শুরু হয়েছে। আমি শক্তিদা আপনার কাছে আসবো। নীলাঞ্জনবাবু একটা কথা বললেন যে শান্তনু ঠাকুর তিনি নাগরিক, যদিও তিনি মতুয়া, তাহলে তো সেই একই শর্তে মতুয়ারাও নাগরিক, তাহলে তাদেরকে আর নতুন করে নাগরিকত্ব দেওয়ার এই টোপ কেন দেখাচ্ছে বিজেপি বলে মনে হয়? আমি একটা কথা বলি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজকে প্রায় 5 বছর 9বার অ্যামেন্ড হলো, নানা রকম সংশোধন সংযোজন, রাষ্ট্রপতি সই করেছে বললেন বিজেপির প্রতিনিধি, আইনে পরিণত হবে, হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে আইনে পরিণত। তাহলে 5 বছর এই যে আজকে মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুর বা যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা ওবিসি, এদের জন্যে ভারতবর্ষে তাহলে তো নির্বাচন কমিশনটাকেই তুলে দেওয়া উচিত। আজকে ধরুন কোল, বিল, সাঁওতাল, মুন্ডা, রাজবংশী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে বাংলাতেও বাস করে। আমি যে কথাটা বলতে চাই, নির্বাচন যেই সামনে আসবে, প্রান্তিক মানুষকে বোকা বানাবার এই যে একটা রাজনৈতিক মানে ঘরানা তৈরি করছে ভারতীয় জনতা পার্টি, এবং ওই যে বলছে না যে পার্লামেন্টের আপার হাউস, লোয়ার হাউস, প্রেসিডেন্ট, একটা বিরোধী শূন্য কক্ষে আপনি লক্ষ্য করে দেখবেন শীতকালীন অধিবেশনটা খুব ছোট্ট হয়, সেখানে 3 দিনে রেকর্ড সংখ্যক পলিটিক্যাল হু হ্যাজ বিন ইলেক্টেড বাই দ্য ভোট অফ পাবলিক তাদেরকে বহিষ্কার করা হলো। ধনী ভোটে একটার পর একটা আইন পাশ করিয়ে নেওয়া হলো। এখন পাশ করিয়ে নেওয়ার পর আমি যেটা বলতে চাই যে শান্তনু ঠাকুর এই কথা বলবার আগে একবার বনগাঁর মাটিতে দাঁড়িয়ে বা গোবরডাঙ্গার মাটিতে দাঁড়িয়ে বা গাইঘাটার মাটিতে দাঁড়িয়ে যে জায়গাগুলো নিয়ে উনি ভাবছেন, বলছেন, আজকে মতুয়া সম্প্রদায় বিভিন্ন জায়গায় আছে, বোলে বোম, এবং ধরুন আমাদের ওখানেও আছে। একটা সম্প্রদায়ের মানুষকে হাতে পুতুল করে তাদেরকে, যেহেতু শিক্ষার হার কমে আসছে আস্তে আস্তে, তাদেরকে বোকা বানানো এবং বলানো আইন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ। আমি আসবো মৃত্যুঞ্জয় বাবু, নীলাঞ্জন বাবু আপনার কাছে, যে এই যে একটা প্রান্তিক মানুষকে আপনারা বোকা বানাতে চাইছেন, কারণ যদি আমি আপনার কথায় ধরি, আপনিই বলছেন শান্তনু ঠাকুর তো নাগরিক, নিঃসন্দেহে নাগরিক, না হলে তিনি ভোটে দাঁড়ালেন কি করে, জিতলেন, এবং দেশের মন্ত্রীও তিনি একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাহলে তো মতুয়ারাও নাগরিক, তাহলে আপনারা তাদেরকে কি নাগরিকত্ব দেওয়ার টোপ দিচ্ছেন? কেনই এটা করছেন? দেখুন, যারা ইতিমধ্যেই নাগরিক হয়ে গেছেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যারা পরে এসছেন তাদেরকে তো নাগরিকত্ব দিতে হবে। সেই জন্যই আমি কি বললাম একটু আগে, যে এটা নাগরিকত্ব দেবার আইন। এই যে সিএএ নিয়ে একটা বিভ্রান্তিমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক একটা প্রচার চলছে যে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, একদম ভুল এবং মিথ্যা। আপনি বলুন তো, সারা ভারতবর্ষে 17টা রাজ্যে বিজেপির সরকার চলছে, কোনো একটা রাজ্যে একটা মুসলিমের উদাহরণ দিতে পারবেন যাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? মুসলিম সম্প্রদায়
ভারতবর্ষে যতটা দেশপ্রেমী, হিন্দু সম্প্রদায়ও ততটাই দেশপ্রেমী। এবং মোদিজির স্লোগান হচ্ছে সবকে সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। নীলাঞ্জন এবং বাবু যেই কথাটা বলছেন, মোদিজি না না, নীলাঞ্জন বাবু যেই কথাটা বলছেন, আমার কথা হলো নীলাঞ্জন বাবু যেই কথাটা বলছেন, নীলাঞ্জন বাবু যে কথাটা বলছেন, বিজেপির অমিত শাহজি থেকে আরম্ভ করে তারপরে ওই কৈলাস বিজয়বর্গীয়জিরা এরা বলেন না, কারণ এরা বলেন বাঙালিরা যদি চিড়ে খায় লুঙ্গি পরে তার মানে এরা বাংলাদেশি। আপনি গোবলায় যাবেন, আমাদের বাংলা ভাষীদের কিভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আপনি মানে আমরা প্রফেশনের জন্য যেতে হয়, জানি যে কিভাবে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হয়, কাদের জন্য। আগে তো ছিল না এটা। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে 2014 পর থেকে এটা। আপনি বলছেন মুসলমানদের তাড়িয়ে দেবেন না, খুব ভালো কথা। তাহলে আপনি ভারতের একটা, আমাদের সবার জানা উচিত যে সংবিধানের 10 এবং 11 নম্বর ধারা অনুযায়ী আপনি এই যে নাগরিকত্ব বিল আপনি বারবার পরিবর্তন করতে পারেন, কিন্তু আবার ভারতবর্ষের সংবিধানের 6 নম্বর ধারায় এই যে সংবিধানের এই যে নাগরিকত্ব বিলটা আনছেন, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই যে সিএ চালু করা, এখানে বলা হচ্ছে এই 6 নম্বর ধারা পরিপন্থী, কারণ আপনি মুসলমানকে বাদ দিয়েছেন। সংখ্যালঘু মানে কি? আমাদের ভারতবর্ষের সংবিধান কি বলছে? বড় কথা মৃত্যুঞ্জয়, আমাদের তো 1950-এর ছিল, সেখানে তো বলাই ছিল সংবিধান অনুসারে দেশের যারা একদম জায়গা রয়েছে, 55-তে সেটা সংশোধিত হয়েছিল। আমি বলছি যে আপনি যে 6 নম্বর ধারার পরিপন্থী কেন বলছি, যে সংখ্যালঘু মানে কি? ভাষাগতভাবে, সংস্কৃতিগতভাবে, জাতিগতভাবে বা সংখ্যার বিচারে কোনো গোষ্ঠী যদি মানে সংখ্যার বিচারে কম হয়, তাই তো তারা সংখ্যালঘু। সেটা মুসলমান হতে পারে, সেটা মতুয়া হতে পারে, যে কেউ রাজবংশী হতে পারে। কিন্তু আজকে সমস্যাটা হলো আপনি কাকে, মুসলমানকে বাদ দিলেন কেন? এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি শান্তনু ঠাকুর দেশের নাগরিক হতে পারে প্রথম, তাহলে মতুয়ারা বা রাজবংশীরা তাহলে কি দেশের নাগরিক না? কি এক্সট্রা বেনিফিট দেবে? বিজেপি সেটা ক্লিয়ার করলো না। নীলাঞ্জন বাবুকে আপনি 2বার সময় দিলেন, 3বার সময় দিলেন, এখনো অবধি বললেন না যে এক্সট্রা বেনিফিট কি পাবেন। উনি ঘুরে যাচ্ছেন গোল গোল, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। থার্ড, আমি আরেকটা জিনিস বলতে চাই, যে আপনি দেশের মানুষকে যে এই কথাগুলো বলছেন, আপনি দেশের মানুষকে তাহলে বলুন যে 140 কোটি মানুষকে যদি নতুন করে আমার বলতে হয় যে আমি ভারতবর্ষের নাগরিক, আমি ধরে নিচ্ছি সবাই অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, কত বছর লাগবে? বলছে 24-এর মধ্যে চালু হবে। কত দিন এটাকে পরীক্ষা করতে লাগবে? এবং আপনি যখনই ডিক্লারেশন দিচ্ছেন ওখানে ফর্মে, আপনি কিন্তু নিজে মেনে নিচ্ছেন আপনি শরণার্থী। সেই মুহূর্ত থেকে আপনি শরণার্থী এবং আপনি ডি ভোটার। আপনার ভোটে যদি ডি ভোটার হয়, আপনি যদি ডি ভোটার হন, তাহলে আপনার ভোটে শান্তনু ঠাকুর জিতলো কি করে? সে সাংসদের বৈধতা কি করে হয়? কালকে আবার 2024 প্রশ্নগুলোর কি উত্তর নিঃসন্দেহে নীলাঞ্জন বাবুর কাছ থেকেই চাইবো। এই প্রশ্নের উত্তর তো সঠিকভাবে নীলাঞ্জন বাবুই দিতে পারবেন বোধহয়। যে সত্যি তো, যদি আমি আজকে অ্যাপ্লাই করি তাহলে তো আমি শরণার্থী, আপনি শরণার্থী হয়ে গেলেন সেই মুহূর্ত থেকে। শরণার্থী আমি তো নাগরিকত্ব পাওয়ার জন্য চাইছি। বিষয় হচ্ছে, আমি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি, একটু আগে প্রথম যেটা প্রশ্ন ছিল যে ওই দেশের মুসলিমদের কেন বাদ দেওয়া হয়েছে, আপনারা যে প্রশ্নটা এড়িয়ে গেলেন, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হলো। পাকিস্তান মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আফগানিস্তান মুসলিম কান্ট্রি। তাহলে সেই মুসলিম কান্ট্রি থেকে কোনো মুসলিম নিশ্চয়ই ভারতবর্ষে আসবে না। ভারতবর্ষে কারা আসবে? যারা সেই দেশে সংখ্যালঘু। আদনান সামিকে দেননি, আদনান সামিকে দেননি, আপনি আদনান সামিকে দিলেন কেন? না না, আপনি আদনান সামিকে কেন দিলেন? দিলেন কেন বলুন না? আদনান সামিকে কেন? আচ্ছা, উত্তর দিচ্ছেন না। সেটারও প্রভিশন আছে। না, আদনান সামিকে দিলেন কেন? আপনি তো বলেন মুসলমান আসবেন না, সেটারও আপনি তো বলছেন মুসলমান আসবেন না। নীলাঞ্জন বাবু, এটা তো পরিষ্কার নয় যে এই বিষয়টা আপনারা পুরোটাই ধরে নিচ্ছেন এবং এই পার্টিকুলার 3টে দেশের কথা বলছেন কেন? ভারতবর্ষের প্রতিবেশী দেশ তো শ্রীলঙ্কা রয়েছে, চীন রয়েছে, শ্রীলঙ্কাকে সেখানে তামিল হিন্দুরা, সেখানে তারাও তো সংখ্যালঘু। 2022 সালের জুলাই মাসে এক বছরের মধ্যে 1500 হিন্দু পাকিস্তানিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করলেন কেন? আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হয়, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। কিন্তু আমাদের সঙ্গে কোনো বৈজ্ঞানিক করেনি। ফিরলাম বিরতির পর। আমি শক্তিতে আপনার কাছে আসবো। যে কথা মৃত্যুঞ্জয় বলছেন বা নীলাঞ্জন বাবু যেই প্রশ্নের সরাসরি এখনো পর্যন্ত সেভাবে উত্তর দিতে পারেননি, যে এটা তো ঠিক যে যেটা 5 বছর আগে যেটা আইন হয়ে গিয়েছে, পাশ হয়ে গিয়েছে, আইন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিধি তৈরি হলো না। ফলত এই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুরদের এই বক্তব্য শুধু কি মাত্র এই ভোট বাক্সে তার যাতে প্রতিফলন হয় এবং
খুঁড়োর কল ঝোলানো, মতুয়া সম্প্রদায় সহ এই ধরনের যারা নাগরিকত্ব নিয়ে যারা একটা কনফিউশনের মধ্যে রয়েছে? আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, আবার একই কথার পুনরাবৃত্তি করাটা ঠিক নয় বলে আমি মনে করি। আমি একটা কথা বলি, ভারতীয় জনতা পার্টির বিহারে আজকে যে অবস্থা, আজকে এখানে শান্তনু ঠাকুর যে কথাটা বলছেন বা শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, এই কথার মানে গুরুত্ব কতটা আছে। আমি একটা প্রশ্ন শুধু করতে চাই আপনাদের এই মানে মিডিয়ার মধ্যে দিয়েই, যে আজকে আমাদের ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয়, কনস্টিটিউশন যখন রচিত হয়, আমাদের সার্বভৌমিকতা, আমাদের নির্দিষ্ট ভূখণ্ড, আমাদের সর্বধর্মের সমন্বয়, আমাদের মানে সংসদীয় গণতন্ত্র, ফেডারেল সেট আপ অফ ডেমোক্রেসি, আজকে শান্তনু ঠাকুর হঠাৎ বললেন যে আমি 7 দিনের মধ্যে গ্যারেন্টি দিচ্ছি করে দেবো। তার থেকে একটু পিছিয়ে গিয়ে শুভেন্দুবাবু বললেন যে উইদিন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি আমি করে দেবো। আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে নির্বাচনের বৈতরণী পার হবার জন্যে একটা ট্রাপিজের খেলা। আজকে যারা শান্তনুবাবুকে, যেটা তৃণমূলের ছোট ভাই আমার বলেছে এখানে, শান্তনুবাবুকে যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে নির্বাচনে জয়লাভ করিয়েছে, ভারতবর্ষে প্রায় 140 কোটির ঊর্ধ্বে মানুষ গণতন্ত্রের মন্দির পার্লিয়ামেন্টে গেছে, লোয়ার হাউসে গেছে, and that means they have been elected by the vote of public। সেইখানে দাঁড়িয়ে শান্তনুবাবু 300 কতজনের মধ্যে একজন হয়ে আজকে হঠাৎ নতুন করে বলতে শুরু করলেন যে আমি পাইয়ে দেব। আপনি যেটা বলছিলেন বিজেপির মুখপত্র, যে আফগানিস্তান, যে পাকিস্তান, এই যে জায়গাগুলো, এইখান থেকে আসলে আমাদের প্রবলেম। একটা কথা আমি বলে দিই, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সব সম্প্রদায়ের মানুষের অবদান আছে, সব সম্প্রদায়, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই। তাহলে কবি কাজী নজরুলের গান রাম মন্দিরের দিন নরেন্দ্র মোদী কেন গাইতে গেলেন? আমি একটা কথা, কতগুলো কথা শুনুন, মুখ আর মুখোশ দুটো রাখা ঠিক নয়। না, বিজেপি তো বলছে যে মুসলিমদের তাড়ানোর বিষয় নয়। না, উনি তো বললেন যে সিএ মানে, না সিএ মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, নাগরিকত্ব দেওয়া। আরে নতুন করে আমি একটা লাইন বলি, বলছি যে আপনি না মানে করার ব্যাপার না। মুসলমানকে আপনি ভারতবর্ষ থেকে মুসলমানকে তাড়ানোর ক্ষমতা বিজেপির আছে নাকি? ভারতবর্ষের সাধারণ মানুষ উনি বলবেন আর মুসলমানদের তাড়াবেন না, এটা হয় নাকি? আমরা আছি কি, আমরা মরে গেছি নাকি? সাধারণ মানুষরা মরে গেছে, সেইটা প্রশ্ন না। প্রশ্নটা হলো আপনি একটা আইন আনছেন, যে আইনটা সংবিধানের পরিপন্থী না, মানে আপনি সংবিধানটাকে মানছেন না, সংবিধানের বিরোধিতা করছেন। আপনি যদি সংবিধানকে মানেন, তাহলে আপনাকে তো প্রথমে বলতে হবে যে 6 নম্বর সংবিধানের 6 নম্বর ধারাটাকে মানতে হবে। আপনি এখানে মুসলমানকে কেন বাদ দিচ্ছেন? রাষ্ট্রপতি সাইন করে দিয়েছে না। এখানে যেটা প্রশ্ন, নীলাঞ্জন বাবু, আমি আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন আছে। এই যে 5টা বছর সময় লেগে গেল, কারণটা কি? যে এই সিএ আইন হওয়ার পরে পরে বা সিএ বিল নিয়ে আসার পরে পরে দেশ জোড়া যে বিক্ষোভ আন্দোলন দেখা গিয়েছিল, উত্তর পূর্ব ভারতের একটা অংশ, আসামে এবং দিল্লি, এই রাজ্যে, বিভিন্ন রাজ্যে বিশেষ করে যেখানে বিজেপি ক্ষমতায় নেই, আন্দোলন দেখা গিয়েছিল, বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে কিছুটা পিছিয়ে গেল। যেমনভাবে কৃষক আন্দোলনের জেরে 3টে আইন বাতিল করতে বাধ্য হলো। ফলত আবার যদি একটা আন্দোলন হয় এই বিষয়টা নিয়ে, কোথাও গিয়ে কি এটা একটা আশঙ্কার জায়গাও তৈরি হচ্ছে না? একটা জিনিস যেটা ভুল ব্যাখ্যা হচ্ছে, আইন বদলের কোনো প্রশ্নই নেই। যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে রুল জারি, অর্থাৎ নোটিফিকেশন জারি। সেই নোটিফিকেশনের বা রুলের যে ফরম্যাটটা হবে সেটা জারি হবে এবং সেই নোটিফিকেশন বা ফরম্যাট অনুসারে বিভিন্ন রাজ্যে বিজ্ঞপ্তি হবে, নাম্বার 1। নাম্বার 2, এই নাগরিকত্ব এটা কিন্তু কোনো স্টেট সাবজেক্ট না, এটা সেন্ট্রাল সাবজেক্ট। সুতরাং এই ব্যাপারে কেন্দ্র সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এবং কেন্দ্র সরকার যেভাবে চাইবে সেটাই কিন্তু সকলকে মানতে হবে। এই যে লোক খেপানো রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, সাধারণ মানুষ কথা বলি, 1 মিনিট চাপিয়ে দেওয়া না। উনি বললেন এটা অ্যাবসলিউট সেন্ট্রাল গভর্নমেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। আজকে না
তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দে আর Federal structure, federal structure- কোরিলেটেড উইথ ইচ অ্যানাদার। এই সাবজেক্টটা নাগরিকত্ব সাবজেক্ট আমরা এই আলোচনাটা আলোচনার বাইরে থেকে বেরিয়ে, আচ্ছা নীলাঞ্জন বাবু আপনি একটা কথা বলুন তো, 2024-এ গতকালের স্টেটমেন্ট আজকে কলকাতা টিভি দেখাচ্ছে, শান্তনু ঠাকুর বলছে আমরা করে দেবো 7 দিনের মধ্যে। Guarantee। আপনি বলুন যে 2021-এ আর্কাইভ থেকে বার করে দেখুন, 2021-এ বিধানসভা নির্বাচনের আগে শান্তনু ঠাকুর বলেছিল যে আমরা করে দেবো নির্বাচনের পরে। হ্যাঁ, তার মানে যে লোকটা 2021-এও বলছে আমরা নির্বাচনের পরে করে দেবো, সেই লোকটা প্রত্যেকবারই 2024-এ বলতে বলতে পারছেন। তার মানে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা কিসের ভিত্তিতে বলতে পারছেন? এখানে আরেকটা নীলাঞ্জন বাবু কিসের ভিত্তিতে বলতে কেন পারছেন? মানে তখন মিথ্যে বলেছিল? আরেকটা কথা আমি শান্তনু বলছি। ঠাকুর কি তখন আসলে শুনি এই জায়গাটা আমি আরেকটা কথা বলছি। আজকে মুসলিমদের কথা বলছেন, আজকে 2021-এ বিধানসভায় নির্বাচন জিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় মসনদে আসলো তৃতীয়বারের জন্য। এবার এই তৃতীয়বারের জন্য জেতার পর আমরা কি দেখলাম? মুসলিম ভাই আনিস খান খুন হলো। আমরা কি দেখলাম? বকটুয়ে 9 জন মুসলিম মা বোনকে আপনি খুনের ঘটনা মুসলিমদের কথা আজকে বলছেন। জয়নগরে আচ্ছা আপনি মুসলিম বলুন না, ভাই আনিস খুন হলো। খানের প্রাথমিক আজকে- রিপোর্টটা যেটা হাইকোর্ট আজকে- মান্যতা দিয়েছে আজকে সাচ্চার সেটা আপনি কমিটির জানেন রিপোর্ট আনিস কি বলছে? আচ্ছা, যে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে- মুসলিমদের পরিস্থিতি ভারতবর্ষে মুসলিমরা কেমন আছে? আপনি এইগুলো সবচেয়ে বললে খারাপ। আবার আইন নিয়ে আপনি জানলা বলবেন, দিয়ে কথা যত বলছে। বলবে একলাখ না, না, একলাখ এটা- আহমেদের এটা- কথা এটা বলবে, লাইন থেকে বেরিয়ে কাফিল যাওয়া। খানের কথা বলবে, রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। লাইন না, না, থেকে মুসলিমদের বেরিয়ে যাওয়া। 34 বছর বিষয় আছে। CPI ব্যবহার করেছে। না, না, নীলাঞ্জন বাবু, তৃণমূল নীলাঞ্জন বাবু, কংগ্রেস বিষয় আছে, শুনে নিন। বিষয় আছে। মুসলিমদেরকে নিয়ে আপনি ব্যবহার লোকসভা করা বন্ধ বিরোধী হোক। একটা, এরা আবার বলবে ময়নাল আহমেদের কথা, লোকসভা, বিরোধী রাজ্যসভা- রাজনৈতিক দলগুলো আবার বলবে কাফিল খানের কথা। আমরা ওই বিষয়ে যেতে চাইছি না। না, আমি যেটা লোকসভা যেতে- রাজ্যসভা মিলে নীলাঞ্জন বাবু বলুক ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সাংসদ মুসলিম সম্প্রদায়ের একজন রিপ্রেজেন্টেটিভের নাম বলুক। একটা কথা বলি, না, আমি নীলাঞ্জন বাবু, নীলাঞ্জন বাবু, আমি যাচ্ছি এই বিষয়ে, আমি যাচ্ছি। যেদিন না। নীলাঞ্জন বাবু, আমি আপনারা যাচ্ছি না। একজন আমি- representative আমি- পারলেন না আমি- ভারতবর্ষ থেকে। মৃত্যুঞ্জয়, প্লিজ। নীলাঞ্জন বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি যে কোথাও কি শান্তনু ঠাকুর একটু ক্রাইসিসে ভুগছেন? কারণ পঞ্চায়েত নির্বাচনে যদি তাকানো যায় তাহলে শান্তনু ঠাকুর তিনি নিজের বুথে হেরে গিয়েছেন, সে কারণে ভোট বৈতরণী পার হতে তাকে এই প্রতিশ্রুতি দিয়ে যেতেই হচ্ছে একের পর এক নির্বাচনে। কোথাও কাজ হচ্ছে না, কারণ মতুয়া ভোটের একটা অংশ পঞ্চায়েত নির্বাচনে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। ফলত সেই ভোটটাকে যাতে আবারও কনসলিডেট করা যায়, মানে নিজেদের দিকে টানা যায়, সেটা করার চেষ্টাই কি করছেন শান্তনু ঠাকুর? দেখুন, সে কারণে এই প্রতিশ্রুতিগুলো দিয়ে যেতে হচ্ছে। দেখুন একটা কথা বলি, গত 2023-এ যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে যেভাবে বিজেপির পঞ্চায়েতে যারা দাঁড়িয়েছে সেই পঞ্চায়েতের প্রতিনিধিদের বিজেপির নেতা এবং কর্মীদের ওপর ব্যাপক কিন্তু সন্ত্রাস হয়েছে, পুলিশি সন্ত্রাস, প্রশাসনিক সন্ত্রাস। হাজার হাজার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এসেছিল কিন্তু নীলাঞ্জন বাবু। উইথড্র করতে হয়েছে। আপনাদের বিরোধী তারপরেও রাজনৈতিক দলগুলো দাবি পেয়েছেন, যত কেন্দ্রীয় বাহিনী 8,000-এর পেয়েছেন। উপর গ্রাম পঞ্চায়েতের আসন জিতেছে বিজেপি। এবং আমি দায়িত্ব নিয়ে ধূপগুড়ি বলছি, উপনির্বাচন আমি দায়িত্ব হয়, নিয়ে বলছি, জেতা সিট হারেন। শান্তনু ঠাকুরের আসানসোলে যে লোকসভা মার্জিন 1.5 লাখে ভোট আছে, তার জেতা থেকে সিট 3 মার্জিন লাখে আরো হারেন। ডবল হবে। এবারে এইবার বনগাঁ লোকসভা নির্বাচনে মার্জিন ঘাটা যায়, ডবল হবে। তাহলে দেখা যাবে যে এখানে অশান্তি ছাড়া ভোট হয় না। পশ্চিমবঙ্গের এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, যদিও আমরাও এই ছবি চাই না, কিন্তু তবুও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এ রাজ্যে কম বেশি প্রায় 17% মতুয়া সম্প্রদায় রয়েছে, এবং যদি দেখা যায় যে বনগাঁয় 4টি পঞ্চায়েত দখল করেছিল বিজেপি, সেটাও চলে গিয়েছে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে। শান্তনু ঠাকুর তার বুথেই হেরে গিয়েছেন, ফলত মতুয়া ভোট তো একটা ফ্যাক্টর বিজেপির জন্য। আমি তো প্রথমেই আপনাকে একটা কথা বলছি, আবার মানে কথাটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। নির্বাচন এগিয়ে এলো, 19-এ একবার বললেন আমি 20-তে করে দিচ্ছি, নির্বাচনে উনি নির্বাচিত হলেন। তার আগে মমতা বালা ঠাকুর ছিলেন কোনো একবার। এখন কথা হচ্ছে 17% মতুয়া সম্প্রদায়। তারপরে ধরুন আমি মানে পশ্চিম বাংলায় প্রায় যে রিজার্ভেশন সিটগুলো আছে তাতে 1/3 বেশি রিজার্ভ সিট। তাহলে আজকে যে কথা বলছেন না যে কেন্দ্রীয় সরকার, এটা কেন্দ্রের ব্যাপার, নাগরিকত্ব অ্যাবসলিউট ইজ দ্য রাইটস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি আপনাকে একটা কথা বলি, ইটস ভাইস ভার্সা। আমার দায়িত্ব আপনার মানে রাস্তা, আমার দায়িত্ব আপনাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেওয়া, সেটা আপনার অধিকার। কোরিলেটেড ব্যাপারটা, রাইটস অ্যান্ড ডিউটি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যে কথা বললেন না যে সবচেয়ে অশান্তির মধ্যে আছে পশ্চিমবাংলায়, শুনুন
আজকে একটা কথা মাথায় রাখতে হবে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যে ধরনের অত্যাচার হচ্ছে এবং ওদের যেটা আমাদের নেতা রাহুল গান্ধী বলেছেন, রামের নামে হিংসা নয়, রাম রাজত্ব প্রতিষ্ঠা করা। আমাদের একটা বিরতিতে যেতে হবে শক্তিদা এবং নীলাঞ্জন বাবু, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো আমরা এই আলোচনায়। দেখতে থাকুন কলকাতা টিভি। বিরতি পর দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি মৃত্যুঞ্জয় আপনার কাছে আসবো, যে প্রশ্ন রেখেছিলাম যে কোথাও গিয়ে কি এই শান্তনু ঠাকুর তিনি তার নিজের বনগা আসনটি হারানোর একটা আশঙ্কা করছেন, এবং মতুয়া ভোট নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ যেটি বিজেপির দিকে গিয়েছিল, তবে পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে যে তৃণমূলের ঘরে অনেকটা সরে গিয়েছে। আর শান্তনু ঠাকুর 2019-এ সাংসদ হওয়ার পরে মতুয়াদের জন্য কি করেছে শান্তনু ঠাকুর দাঁড়িয়ে ওখানে বলুন। উনি মতুয়াদের নিয়ে রাজনীতি করেছে, ওখানে ঠাকুর বাড়িতে গিয়ে রাজনীতি করেছেন। ওনার সাথে যে মানে কেন্দ্রীয় বাহিনী থাকে, আমরা দেখেছি আপনাদের সংবাদ মাধ্যমে তারা জুতো পরে ঠাকুর দালানে ঢুকে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখেছি। ঠাকুরকে যারা সম্মান দেয় না, যারা মানে মতুয়াদের জন্য, উনি মতুয়াদের সম্প্রদায়ের লোক হয়ে উনি কি করেছেন আগে বলুন মতুয়াদের জন্য। উনি বলুন যে এই 5টা কাজ আমি সাংসদ হওয়ার পরে করেছি, বলতে পারবেন না। তার মানে মানুষ জানে ওখানে যা উন্নতি হয়েছে, যা হয়েছে সব কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলেই হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস যখন এই উপকারটা করছে, মানুষ আমাদের ভোট দিচ্ছে। কিছু মানুষ দেখুন রাজনীতিতে, কিছু মানুষ 2019-এ আমাদের ভোট দেয়নি, 21-এর নির্বাচন দেখুন আমাদের তারা ফিরে এসছে। আবার 21-এও যারা দেয়নি, উপনির্বাচনগুলোতে দেখুন আসানসোলে 1.5 লাখ ভোটে হারাচ্ছি, আমরা 3 লাখে জিতছি। আমরা মৃত্যুঞ্জয় কোথাও গিয়ে যদি এই শান্তনু ঠাকুর বা শুভেন্দু অধিকারীরা যে দাবি করছেন, এটা তো 21-এও দাবি করেছে, এই আইন যদি আইন লাগু হয়, বিধি যদি তৈরি হয়ে যায়, কার্যকরী হয়, তাহলে কি এই ডিটেনশন ক্যাম্পে থাকবে? এই ভোটটা আমি বলছি যে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আসামের মতো। সেখানে আসামে ডিটেনশন ক্যাম্পে কি শুধু মুসলমানরা আছে, হিন্দুরা নেই? এই পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে যদি এই সিএ চালু হয়, আপনাকে বলছি নেক্সট স্টেপ হলো এনআরসি। যতই মুখে বলুক, অমিত শাহ অনেকবার বলে দিয়েছে এটা, নরেন্দ্র মোদীজি এক কথা বলছেন প্রধানমন্ত্রী, আর অমিত শাহ এক কথা বলছেন, দুজনের বক্তব্য এই বিষয়ে পুরোপুরি ভিন্ন। এবং তারা যে বলছেন, আমি বলছি যে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। অমিত শাহ তো বলছেন যে কেউ আটকাতে পারলে আটকে দেখা সিএ হবে। উনি তো আটকাতে পারবে কিনা, উনি যদি এতই ক্ষমতা পাবেন আপনারা তাহলে আমরা যদি আটকাতেই না পারতাম, 19 থেকে 24 5 বছরে 9 বার চেঞ্জ করতে হলো, উনি লাগু করলো না কেন সিএটা? ঠিক আছে, দাঁড়াও, আমি আপনাকে বলি আমরা আটকাতে পারবো কি না পারবো, বা ভারতবর্ষের মানুষ আটকাতে পারবে কি না পারবে, অমিত শাহ চেষ্টা করে দেখুন। যেটা বললো, আমার সঙ্গে তৃণমূলের রাজনৈতিক মতাদর্শগত বিরোধিতা বা পার্থক্য থাকতেই পারে, কিন্তু ভারতবর্ষের মানুষের ওপর একটা অটোক্র্যাটের মতো, একটা ডিকটেটরের মতো একটা আইনকে আমি চাপিয়ে দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে লঘু করে দেবো। ডিটেনশন ক্যাম্পের বড় কথা নয়, ভারতবর্ষের মানুষের জনসংখ্যাটা কত, আদমশুমারির ভিত্তিতে জনসংখ্যা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ কেন, ভারতীয় জনতা পার্টি, শুনুন, আজকে ভারতীয় জনতা পার্টির নামটা এসছে 1980 সালে রাজনৈতিক মানচিত্রে। তার আগের থেকে বিশ্ব হিন্দু পরিষদ, তাদের থেকে আরএসএস, এরা তো দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। কিন্তু শক্তিদা আপনারা আটকাবেন কি করে? সংখ্যা তো আপনাদের কাছে নেই, আচ্ছা ঋষিকেশ একটা কথা বলো, করতে পারলো না কেন? কেন 9 বার চেঞ্জ করতে হলো? স্বীকার করে নিচ্ছি, সংখ্যার সাথে হবে নাকি? আমাদের সংবিধানের পরিপন্থী একটা আইন আনছে, কিন্তু যেখানে সংবিধানের ধারাকে আপনি অগ্রাহ্য করছেন। আমি নীলাঞ্জন বাবু, আপনি কি বলবেন এক্ষেত্রে? আদৌ কি সম্ভব হবে, নাকি শুধুমাত্র এই আইন আসছে একটা ট্রেলার আসবে, কিন্তু সিনেমাটা ললিপপ? আজকে এই যে সিএ, যে আমি একটু আগে যেটা বললাম যে রুল জারি হওয়া বা নোটিফিকেশন, এই বিষয়টা নিয়ে কিন্তু দাবি দেওয়াটা কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল ম্যানিফেস্টোতে ছিল না। এটা সাধারণ মানুষের ডিম্যান্ড ছিল, সাধারণ মানুষের চাহিদা ছিল, মতুয়া কমিউনিটির চাহিদা ছিল। সেটাকেই কিন্তু ভারতীয় জনতা পার্টি মানুষের দাবিটাকে পূরণ করেছে। নীলাঞ্জন বাবু, আপনি বলছেন মতুয়া মানুষের ডিমান্ড ছিল, তার মানে মতুয়ারা নাগরিক নয়? অবশ্যই মতুয়ারা নাগরিক, বহু মতুয়া নাগরিক। আপনারা ফিল্ডে কাজ করুন, এসি ঘরে বসে থেকে মতুয়াদের ডিমান্ড জানতে পারবেন না। আপনি কি করে জানছেন?
রিপোর্টিং করা ছেলে পারবেন যে রিপোর্টিং মতুয়ারা কি করেছি চাইছে। একটু আধটু জানি ঠিক আছে, মতুয়ারা চাইছে ভারতবর্ষে না নিরঞ্জন বাবু এটা পরিষ্কার করুন সমস্ত মতুয়ারা মানুষ দেশের নাগরিক কি নাগরিক নয় এটা পরিষ্কার করুন অবশ্যই আমি আবার বলেছি অবশ্যই কি নাগরিক যে সমস্ত না নাগরিক নয় যে সমস্ত উনি উত্তর দেবেন হিন্দু উত্তর পাচ্ছি না নীলাঞ্জন বাবু মতুয়ারা নাগরিক আমার এই প্রশ্ন সহজ প্রশ্ন একদম সাধারণ মানুষ মতুয়ারা নাগরিক যারা কি নাগরিক নয় আফগানিস্তানের সংখ্যালঘু মতুয়ারা যারা আফগানিস্তানের। পাকিস্তানের সংখ্যালঘু মতুয়ারা যারা পাকিস্তানের। বাংলাদেশের সংখ্যালঘু মতুয়ারা- তারা যখন নীলাঞ্জন বাবু মতুয়ারা কোন দেশের? আমি তো সোজা সোজা প্রশ্ন করেছি সঙ্গে সঙ্গে তারা নাগরিকত্ব পায় মতুয়ারা নাগরিক কি নাগরিক নয় 2014 সালের 31 এই উত্তরটা পাচ্ছি না নীলাঞ্জন বাবু ভারতবর্ষে এসেছে আমি তারা নীলাঞ্জন বাবু এই উত্তরটা পাচ্ছি না নীলাঞ্জন বাবু ইতিমধ্যেই পেয়েছেন নীলাঞ্জন বাবু আপনি অনেক কিছু বলে যাচ্ছেন এইটা বলুন না মতুয়ারা নাগরিক কি নাগরিক নয়? বহু মতুয়া আছেন যারা এখনো নাগরিকত্ব কার্ড পাননি তাদেরকে তারা দেশে CAA ঢুকলো কেন? সঙ্গে তারা সঙ্গে দেশে ঢুকলো কি করে? তাদেরকে বৈধ নাগরিকত্ব নাগরিক দেওয়া থাকলে হবে। তারা দেশে সঙ্গে ঢুকলো কি করে? সঙ্গে দেশে ঢুকলো দেশে ঢুকলো কি করে? দেশে ঢুকলো আমার কি করে? দেশের জল বায়ু বাতাস সরকারি ক্ষমতা উপভোগ করছেন তারা শান্তনু ঠাকুরকে নির্বাচন করেছেন তারা কাস্টোডিয়ান থাকবে যারা নাগরিক নন তারা বলছেন শান্তনু ঠাকুরকে নির্বাচন করেছেন তারা তাদেরকে পার্টি দাও একদমই নয় তাহলে এটা কারা? মানুষের আপনি যে ডিমান্ড তাহলে কারা? সে এটা কত সংখ্যক? মানুষের ডিমান্ড কত সংখ্যক? কংগ্রেস কত সংখ্যক মানুষ উপকৃত হবেন? কিচ্ছু যায় আসে রিপোর্ট না আছে। কত সংখ্যক মতুয়ারা মানুষ- চেয়েছে কত সংখ্যক মানুষ মানুষ এই চেয়েছে CAA দ্বারা সাধারণ উপকৃত হতে মানুষ পারেন? চেয়েছে সিএ লাগু হয়েছে সিএ আইন হয়েছে এবং আগামীতে সিএ নোটিফিকেশন কত সংখ্যক মানুষ সিএ CA লাগু rule হলে হয়েছে। সিএ নোটিফিকেশন হলে কত সংখ্যক মানুষ নাগরিকত্ব পাবে কোনো আছে রিপোর্ট আছে কোনো তথ্য idea আছে নেই। কোন তথ্য আছে সারা ভারত কোনো সেই idea সময় আইবির আপনি বলতে পারছেন না আমি বলে দিই আইবির রিপোর্ট ছিল ৩১,৩১৩ জন উপকৃত হবেন এই যদি আইনটা কার্যকারী হয় যদি এই লাগু হয় আইন বিধি যদি জারি হয় তখন রিপোর্ট ছিল আইবির যে ৩১,০০০ মানুষ অর্থাৎ প্রায় আমি যদি ধরেও নি ৩২,০০০ কিছু কম বেশি মানুষ উপকৃত হবেন তাদের জন্য আপনারা গোটা দেশে সিএ এনআরসি এটা আমি তো আবার বলছি এটা নাগরিকত্ব দেবার আইন এটা নাগরিকত্ব কারার আইন নয় আবার এক এটা একটা কথা। কনস্ট্রাকটিভ আপনি কাকে দেবেন? যারা already নাগরিক, যারা দেশের নাগরিক তাদেরই দেবেন। না, এটা কোনো- আচ্ছা। 30,000 হোক 3,000 হোক না। তিনজন হোক আরে না, তাদেরকে না। নাগরিকত্ব আপনার কাছে যে পরিষ্কার নয় নাগরিক- আপনার কাছে পরিষ্কার নয় যে মতুয়ারা নাগরিক কি নাগরিক নয় কত অংশ তাদের নাগরিকত্ব পাননি সেটাও বলতে পারছেন না তার থেকেও বড় কথা যদি তাই না হয় তাহলে তারা ভোট দিলেন কি করে দেশের আপনি নাগরিক যা না খুশি হয়ে? তারা ভোটের নির্বাচনে আমার অংশগ্রহণ দেশের করছে কি করে তারা আমার ব্যালট বেশ একটা ছোট বিরতিতে যাবো এটা বিরতির পর আবারও ফিরে আসবো এই আলোচনায় সঙ্গে থাকবেন কোথাও যাবেন না ভুল কথা তো আর বলবো না আমি তুমি যতই লাফাও শক্তি ফিরে এলাম বিরতির পর দেখছেন বাংলা বলছে আমরা সিএ নিয়ে যে রাজনৈতিক চর্চা নতুন করে শুরু হয়েছে তা নিয়ে আলোচনা করছি আমি একদম এই সিএ নিয়ে চর্চার একদম শেষ পর্বে এসে গেছি এরপরে আমরা একটু জোট নিয়েও আলোচনা করতে চাইবো আমি মৃত্যুঞ্জয় আপনার কাছে আসব এই যে শুভেন্দু অধিকারী বলুন বা শান্তনু ঠাকুর তারা বলছেন সিএ লাগু হয়ে যাবে খুব দ্রুত হবে কেউ বলছেন 7 দিন কেউ বলছেন 1 মাসের মধ্যেই হয়ে যাবে কিন্তু আমার যেটা প্রশ্ন 4 বছর আগে আমরা দেখেছিলাম গোটা দেশের এই সিএ বিল আইন পাশ করা নিয়ে কি অবস্থা হয়েছিল এবং উত্তর পূর্বের রাজ্য বিশেষ করে আসাম সহ এ রাজ্যে বিক্ষোভে ফেটে পড়েছিল দিল্লিতে সেখানে একের পর এক নেতারা গ্রেপ্তারও হয়েছিলেন কোথাও গিয়ে এই উত্তর পূর্ব রাজ্য বা অসম ত্রিপুরা সেখানে তো বিজেপি ক্ষমতায় রয়েছে যদি আবার সেই একই ধরনের ছবি হয় বিজেপি কি এতটা কাছাকাছি করবে বলে মনে হয় কারণ প্রায় কম বেশি 25টা আসন তো বিজেপির লক্ষ্য সেখানে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো যারা আছে ভারতবর্ষের তারা কিন্তু এই প্রতিবাদ করছে এবং করবে শুধু তাই নয় ভারতবর্ষের সাধারণ মানুষও কিন্তু এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করবে এখানে ভারতবর্ষের মানুষের কথা আপনি নতুনত্ব আমি প্রথমেই বক্তব্য শুরু করেছিলাম যে শান্তনু ঠাকুর কি দেশের নাগরিক নয় কি না যদি নাগরিক হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি নাগরিক না হয় তাহলে উনি ভোটে দাঁড়ালেন কী করে আর কাদের ভোটে জিতলেন আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি কি এক্সট্রা দেবেন এদের 2019 মানে এই যে 2019-এর মানে সিএ হলো আইন পাস হলো সেই সিএ আইন পাস হওয়ার পরে একজন মথুয়া বা একজন রাজবংশী বা একজন অন্য ধর্মের মানুষ কি এক্সট্রা পাবে নাগরিক হয়ে সেইটা আমাদের বলতে হবে নাগরিক আইন উনি দেওয়ার কে যে অলরেডি নাগরিক যে ভোট দিচ্ছে তাকে আপনি শরণার্থী বানাচ্ছেন তাকে আপনি ডি ভোটার বানাচ্ছেন এটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না এবং প্রত্যেকবার নির্বাচনের আগে এই যে আপনি 28শে জানুয়ারির বাইট দেখাচ্ছেন শান্তনু ঠাকুরের আপনি ঠিক 2021-এর বিধানসভা নির্বাচনের আগের বাইট দেখান ডি ভোটারের অভিজ্ঞতা অসমবাসীর মাথায় রয়েছে আছে তো। অভিজ্ঞতা রয়েছে আমি নীলাঞ্জন বাবু আপনার কাছে আসবো যে প্রশ্ন মৃত্যুঞ্জয়ের কাছে রেখেছিলাম কোথাও গিয়ে কি আপনারা এই বিষয়টা তো নিশ্চয়ই মাথায় রয়েছে নিশ্চয়ই
ফলত ভোটের এটা রাজনীতি কি আর কি? আদৌ সম্ভব হবে? কারণ উত্তর পূর্ব ভারত এবং আসাম, ত্রিপুরা আপনাদের দখলেই রয়েছে। আবার যদি সেই একই ধরনের চেহারা নেয়, দেখুন গোটা বিষয়টা দেশে। হচ্ছে এই যে প্রতিবাদ আন্দোলনগুলো পশ্চিমবাংলায়, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সিএকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ভুলভাবে পরিবেশিত করেছেন, এবং যেভাবে তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে ক্যা চিচি একটা সংবিধান আসামে কি বিরোধী বলবেন? আসামে যখন আন্দোলন স্লোগান হলো, দিয়েছেন, দিল্লিতে আন্দোলন এবং হলো। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কিন্তু হিংসাত্মক আন্দোলন এবং সেগুলো কিন্তু ভুল বুঝে আন্দোলন। দিল্লিতে আবার বলছি, দিল্লিতে শাহিনবাগ সিএএ আন্দোলন। কারোর নাগরিকত্ব আসাম- কেড়ে নেবার আইন নয়, আপনি আসামে সিএএ কি বলবেন? নাগরিকত্ব অন্যান্য দেবার রাজ্যে আইন। আসামে কি অন্যান্য বলবেন? রাজ্যে ক্ষেত্রে মুসলিমদেরকে ভুল বুঝিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল আবার কংগ্রেস, মুসলিমদের আপনি মুসলিমদেরকে বাদই দিয়েছেন। দেশের ভুল অন্য ভাবে প্রান্তে বুঝিয়েছে, মুসলিমদের তো ভুল বাদই দিয়ে বুঝিয়েছে, দিয়েছে। ভুল বাদ ব্যাখ্যা দাও। করেছে। দেশের অন্য প্রান্তে এবার হ্যাঁ? দেশের অন্য প্রান্তে উনি বলছেন যে মুখ্যমন্ত্রী এ রাজ্যে ভুল বুঝেছেন, কিন্তু দিল্লিতে, আসামে তিনি সেখানে কারা ভুল বোঝালো? আমি আবার বলছি, আসাম বলেছে, এটা ভারতবর্ষের মানুষ দেখেছে। নীলাঞ্জন যেটা বলতে চাইছে যে সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, নাগরিকত্ব দেওয়ার আইন, একটা ডিআইবির পরিসংখ্যান আপনি দিলেন অ্যারাউন্ড 32,000। আমি আপনাকে বলছি আকাশ কুসুম কল্পনা বলে কিছু একটা ব্যাপার আছে বাংলা শব্দে। একদম কোনো মূল্যেই আপনি জেনে রাখুন, সিএ কখনো কোনো মূল্যে ভারতবর্ষের মতো মানে সংসদীয় গণতান্ত্রিক দেশে কখনোই প্রযোজ্য হবে না। 24 লোকসভা নির্বাচন মিটে গেলে আবার আবার এটা ব্যাপারটা হিমঘরে চলে যাবে, আবার হিমঘরে চলে যাবে। স্টোরেজে চলে যাবে, এবং কোনো সময় যেমন কৃষকদের আন্দোলন আইনটাকে উইথড্র করে নিতে হয়েছিল, ঠিক সিএকেও ঠিক সেইভাবেই দেখবেন কোল্ড স্টোরে চলে গিয়ে ফ্রিজ হয়ে যাবে। সেই ভয়টা কি পাচ্ছেন নীলাঞ্জন দ্বারা? আপনারা কি ভয় পাচ্ছেন যে আবারও হয়তো সিএ, সে কারণে কি এতদিন সময় লাগছে? আইনে পর্যবসিত হয়েছে, সিএটা এবার প্রত্যেকটা জায়গায় রুল জারি হয়ে, নোটিফিকেশন জারি 5 হয়ে, বছর। সিএ আমরা কার্যকরী 5 বছর হয়ে গেল। সিএ কার্যকরী নবার। এবং আরে বলে লাভ নেই না, বলতে দাও সংখ্যালঘু ওকে। মানুষ যারা কেউ নাগরিকত্ব পায়নি, মানবে না। পাকিস্তান, Demonetization বাংলাদেশ বা from আফগানিস্তানে, demonetization তারা হয়, ভারতবর্ষে নোটবন্দির এসে সময় আসলে যেমন তারা বারবার নাগরিকত্ব আইন পাবে। সিএ পাল্টানো নাগরিকত্ব হয়েছে, দেবার আইন, এইবারও আবার বারবার আইন সিএ পাল্টানো। নাগরিকত্ব কারার কালো আইন টাকা নয়। চলে আসবে যেমন বেশ, বলেছিল। আমরা এই আলোচনা থেকে এবার একটু অন্যদিকে ঘোরাতে চাইবো আলোচনা, বা আমরা চাইবো জোট রাজনীতি নিয়ে। কারণ সিএএ বলুন বা এই নীতিশ কুমারের চলে যাওয়া, রাম মন্দির, বিরোধী রাজনৈতিক দলগুলো তো বলছেই যে কোথাও গিয়ে যে বিজেপির একের পর এক অস্ত্র লোকসভা ভোটকে সামনে রেখেই রাম মন্দির হয়ে গিয়েছে, নীতিশ কুমার তিনি বিজেপির ঘরে ফিরে গিয়েছেন, পরবর্তী তাহলে কি সিএ? এই জায়গা নিয়ে যখন চর্চা হচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে আজ তিনি এ রাজ্যের কংগ্রেস তৃণমূলের জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস নেতা, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে কোথাও গিয়ে নিশানা করেছেন, কিন্তু তার বক্তব্যে কোথাও রাহুল গান্ধী বা হাইকমান্ডকে তিনি, হাইকমান্ড নিয়ে তার কোনো বক্তব্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন, তিনিও কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস নিয়ে একটিও শব্দ খরচ করেননি। ফলত কোথাও গিয়ে এই জোট চর্চা, সেই জোট চর্চা ঠিক কোথায় রয়েছে আদপে সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো একবার। আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোনো রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না? 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেন? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে,
তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে। শক্তিদা কি বলবেন, ঠিক কি হচ্ছে? প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, বিশেষ করে অধীর চৌধুরী। ডেরেক ওব্রায়েন তিনি বলেছিলেন যে জোটের পক্ষে অন্তরায় অধীর চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারণ। দেখুন, এটা অধীর চৌধুরী দৈনন্দিন বাস্তবতার অভিজ্ঞতায় হয়তো কথাটা বলেছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর লড়াইটা তো এই জায়গায় দাঁড়িয়ে নেই। লড়াই আপনাকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন ধরুন বিভিন্ন জায়গায় এই ন্যায় যাত্রায় এই রাজ্যে বিভিন্ন জায়গায় পোস্টার ছেঁড়া হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের জায়গা দেওয়া হয়নি, আমরা চেয়েছি যেতে, সেখানে বাধা দেওয়া হয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতা। বাধা পেয়েছেন? হ্যাঁ, যেতে বাধা দেওয়া হয়েছে। কোথায়? জলপাইগুড়ির থেকে যখন শিলিগুড়িতে আসা হয় সেই রাস্তাটা প্রথম যে রুট ম্যাপটা দেওয়া হয়েছিল সেখানে আটকে দেওয়া হয়েছিল, সেখানে গন্ডগোল হয়েছে, তর্কাতর্কি হয়েছে, তারপরে এসছে, আসেনি তা নয়। একটা কথা বলি আপনাকে, আমি অভিষেকবাবু যে কথাটা বললেন যে কতবার বিজেপির বিরুদ্ধে বলেছে আর মমতার বিরুদ্ধে কতবার বলেছে, একটা কথা অত্যন্ত পরিষ্কার যে মানুষ কেউ বোকা নয়। আমরা যদি মনে করি যে আমরা যারা চ্যানেলে বসি বা আমরা যারা বক্তব্য রাখি, কে কার হয়ে খেলছে, কে কার হয়ে কার মানে নাচায় পুতুল যথা দক্ষবাজি করে, নাচাও তেমতি তুমি অর্বাচীন নড়ে। আজকে শুধুমাত্র একা অধীর চৌধুরীকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই, তবে বড় লক্ষ্যে পৌঁছাতে গেলে ভুল ভ্রান্তিকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া উচিত। মৃত্যুঞ্জয় কি বলবেন? যে বলছে যে অধীর চৌধুরী যে কথা বলছেন, বা এই রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়া হয়েছে, যেতে বাধা দেওয়া হয়েছে এ রাজ্যে ন্যায় যাত্রায়, যদিও কংগ্রেস নেতারা, আমি দেখছি হাইকমান্ডের নেতারা, বিশেষ করে জয়রাম রমেশ, মল্লিকার্জুন খার্গে তিনি চিঠি দিয়েছেন। জয়রাম রমেশ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোট সম্ভবই নয়, অসম্ভব কার্যত। উনি এটা মানে জয়রাম রমেশজি না বললেও বা মল্লিকার্জুন খার্গেজি না বললেও তো তাই। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই হয় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে 2021-এ নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজি থেকে আরম্ভ করে একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসছে, হারিয়েছে কে? তৃণমূল কংগ্রেস হারিয়েছে পশ্চিমবঙ্গের বুকে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট করে হারাতে পেরেছে? হারানোর ক্ষমতা ছিল তাদের? কত ভোট পার্সেন্টেজ দাঁড়িয়েছে? হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ নিশ্চিতভাবে। কিন্তু কথা হলো যে আমাদের এই জোট যদি না হয়ে থাকে, প্রথম কারণ অধীর চৌধুরী, দ্বিতীয় কারণ অধীর চৌধুরী এবং তৃতীয় কারণও অধীর চৌধুরী। আপনি আমাদের দলের নেত্রীকে রোজ আক্রমণ করবেন, আলাদাভাবে সাংবাদিক সম্মেলন করবেন শুধুমাত্র আমাদের নেত্রীকে আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য। আর তখন হাইকমান্ড কিছু বলছিল না কেন? তখন হাইকমান্ড তো তখনই রাজ টানার উচিত ছিল যে না, আপনি এটা বললে ঠিক হচ্ছেন না। আপনি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বলবেন না, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় এজেন্সিকে যে ব্যবহার করছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একটা কথা বলবেন না, আর ওদিকে কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়িতে গেলে তখন না, সেটা ঠিক করছে না। এই দ্বিচারিতা পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী করেছে বলেই ভারতবর্ষের স্বাধীনতার পরে এই পশ্চিমবঙ্গে শূন্য হয়েছে বিধানসভায় এই অধীর চৌধুরীর সভাপতিত্বকালে। অন্য কেউ ছিল না। আমার বক্তব্য হলো হ্যাঁ, ইন্ডিয়া জোট থাকবে। আমি একটা লাইন বলি, আমি তারপর শক্তিদা নিশ্চয়ই বলি। আমার একটা কথা হলো যে ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোট কি আদৌ আছে? একদম ইন্ডিয়া জোট আছে। নীতিশ কুমার চলে গিয়েছেন, নীতিশ কুমার ওই জানা না ওর মধ্যেই থাকে, ও আসা যাওয়ার মধ্যেই থাকে, ও গিরগিটির চেয়েও খারাপ অবস্থা। কিন্তু এই নীতিশ কুমারই তো প্রধান, মানে প্রথম শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে দিয়েছেন, রাজ্যে রাজ্যে বৈঠক করেছেন, হতে পারে চলে গেলেন। যার নীতি নেই তার নাম নীতিশ হতে পারে, সেটা নিয়ে আমি একটা কথা বলি যে ইন্ডিয়া জোটের পতাকাটা ভারত মানে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেসের কাঁধে, আমাদের নেত্রীর কাঁধে, এবং আমরা এই 42টা সিটের আমরা সমস্তটা তুলে দেবো ইন্ডিয়া জোটকে, বিজেপিকে হারিয়ে। এরপরে কংগ্রেস যদি বৃহত্তম দল হয়, কংগ্রেস প্রদেশ কংগ্রেস কি তাহলে অন্তরায় হয়ে যাচ্ছে? কারণ হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নরম, যেটা বললো যে একমাত্র জোট না হওয়ার একমাত্র কারণ অধীর, 2 নম্বর কারণ অধীর, 3 নম্বর কারণ অধীর, এই কথাটা সর্বৈবভাবে কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আমি আপনাকে একটা কথা বলি, অহং ভাব, আমার ক্ষমতা আছে, আমি যদি একটা বৃহৎ লক্ষ্যে পৌঁছতে চাই, অহং ভাবটা
পরিত্যাগ করা এটা উচিত। অদিত চৌধুরীকে না, বোঝান। না, পরিত্যাগ করা উচিত। অদিত চৌধুরীকে কংগ্রেস বোঝান। করছে পরিত্যাগ। না, না, প্রদেশ কংগ্রেস পরিত্যাগ করছে, করা পরিত্যাগ করছে। অদিত আজকে চৌধুরীকে বোঝান। আজকে যেটা বললো যে আমাদের কিন্তু আলাদা কারা বসবে, কিভাবে বসবে, অদিত চৌধুরী কিন্তু আলোচনাতে যাবেন না, তার জন্য একটা আলাদা কমিটি করা হয়েছে। সেই কমিটি বসবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়। শুধু অদিত চৌধুরীকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে 19 ডিসেম্বরে আমরা বলেছিলাম আসন সমঝোতা হোক, যে রাজ্যে যে শক্তিশালী তারা ঠিক করুক। আজকে সেটা সবাই মেনে নিল। 31 ডিসেম্বরের মধ্যে আমরা সময়সীমা দিলাম আসন সমঝোতা হোক। আপনাদের এই কেন হলো অবস্থা না? দেখে আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হচ্ছেন নীলাঞ্জন বাবু বা বিজেপি বলা যেতে পারে। রাজ্যে রাজ্যে যে না, ছবি ঠিক দেখা আছে, যাচ্ছে, নিরঞ্জন বাবু তা বলুক, আপনারা তার আগে তাদেরকে একটা- খুশি করছেন। না, না, নীলাঞ্জন বাবু, এক আমি মিনিট, রিঅ্যাকশন এক মিনিট বলেছেন। আমার শুধু ছোট্ট অদিত বিরতি দিতে হবে, চৌধুরীকে শুনতে। আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে লাভ নেই, দেখতে হবে যে বিজেপিকে হারানো যায় কিভাবে। বেশ, সত্যিবাবু আসবো, আমি নীলাঞ্জন বাবুর কাছেও আসবো। একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে ফিরে আসবো আবারও এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ওর ফিউচার আছে। হ্যাঁ, ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমরা আলোচনা করছি বাংলা বলছেতে এই যে জোট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, এবং এ রাজ্যে আদৌ কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে জোটের কি ভবিষ্যৎ, জোট কি হবে, কোনো ক্ষীণ সম্ভাবনা কি রয়েছে? কারণ কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মধ্যে এই আকচাকছি। তবে দেখা যাচ্ছে যে হাইকমান্ডকে কিন্তু যেমন তৃণমূল আক্রমণ করছে না, তেমন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে না। এতে কোথাও বোধহয় বিজেপির হাসি চওড়া হচ্ছে। নীলাঞ্জন বাবু, আপনার কাছে আসবো। দেখুন, বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচন ফেস করছে, আপনারা জানেন 2019-এ যখন বিজেপি লোকসভা লড়েছিল, বিজেপির এমপি ছিল পশ্চিমবাংলা থেকে 2টো আর এমএলএ ছিল 3টে। সেই জায়গায় দাঁড়িয়ে 18টা এমপি বিজেপি 2019-এ জিতেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়েছে 2021-এ 77টা এমএলএ জিতেছে। তো 24-এ যখন আমরা নির্বাচন লড়বো, আমাদের পাশে 77 জন আদৌ আছে 18টা কি? এমপি আছে, 77টা এমএলএ আছে। এমএলএ নেই, সেই 77 জায়গায় জন দাঁড়িয়ে আছে, সেই 77 জায়গায় জন। দাঁড়িয়ে সেটা বিজেপি পশ্চিম বাংলা থেকে 35টা তারপরে আসন আবার জিতে- দিলীপ ঘোষ বলে Number বিজেপি one। হাঁটতে হাঁটতে হারাধন পায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একটু আগে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যে আলোচনাটা হচ্ছিল, বিজেপি এই জোট বা ঘোট নিয়ে বিন্দু মাত্র ভাবিত নয়। কিন্তু একটা প্রশ্ন কংগ্রেসের যিনি মুখপাত্র আছে তাকে করব, এতগুলো বিজেপি পরিচালিত রাজ্যের মধ্য দিয়ে রাহুল গান্ধী গেল, কোথাও রাহুল গান্ধী এই কমপ্লেনটা করতে পারেনি কংগ্রেস যে রাহুল গান্ধীকে লাঞ্চ খেতে দেয়নি। পশ্চিম বাংলার মালদাতে বাজে কথা। আজকে রাহুল গান্ধীকে নাকি সরকারি গেস্ট হাউসে লাঞ্চ খেতে দেয়নি। তারপরও এত নির্লজ্জ কংগ্রেস, তাদের হাইকমান্ড তৃণমূলকে বলছে, বিজেপির বাবা, বিরুদ্ধে একটু কোনো জোট এর হবে। বাজে কথা, মমতা একদম ব্যানার্জি বাজে কথা। ছাড়া জোট হবে না। এরকম কোনো আমি- ঘটনা আমি- ঘটেই। চৌধুরী বলছেন হয়েছে, মণিপুর আসামের পরে এই রাজ্য। নাম্বার 2, না, না, হয়েছে, আমি বলো, কংগ্রেসের বক্তব্য শেষ। প্রতিনিধিকে আরেকটা না, কথা না, বলছি, আ- আ- আরেকটা কথা বলছি। না, সেটা শুনতে হচ্ছে- হবে কিন্তু, না, বললে অবশ্যই। শুনতে হবে। আরেকটা কথা বলছি, হ্যাঁ। সেটা কি? সেটা এই যে কংগ্রেস বলছে যে তৃণমূল 12টা সিট দিলে আমরা রাজি আছি। তার মানে 12টা সিট দিলে তৃণমূল চোর না, 2টো সিট দিলে চোর। এই যে দ্বিচারিতার রাজনীতি পশ্চিম বাংলায় কংগ্রেস করছে, তাই পশ্চিম বাংলায় কংগ্রেস আজকে অপ্রাসঙ্গিক, তাই বেশ, পশ্চিম শুনি, বাংলায় শুনি, সময় খুব কংগ্রেস কম আজকে রয়েছে হাতে। নিরঞ্জন বাবু দুটো প্রশ্ন করেছে, আমি জানি না নিরঞ্জন বাবু আজকাল মানে কংগ্রেস কটা সিট চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, রাহুল গান্ধী বা সমস্ত কটা সিট মিডিয়ায় চাইছে। আছে। না না, আমি সমস্ত বলে দিই, মিডিয়ায় আছে। আমি বলে দিই, কোনো সমস্ত জায়গায় মিডিয়াতে কোনো আছে। জায়গাতেই 12টা সিট চেয়েছে কংগ্রেস, এরকম কোনো কথা নেই। আর একটা কথা জেনে রাখুন, রাহুল গান্ধী বিজেপি শাসিত রাজ্যে কোনো জায়গায়, আরে আপনারা যেটা করেছেন পার্লামেন্ট থেকে উইদাউট একটা কথার জন্য উইদাউট এনি নোটিশ আপনারা তাকে সরিয়ে দিয়েছেন, তার বাড়ির থেকে উৎখাত করেছেন। আপনাদের কাছে কিন্তু সব জায়গায় লাঞ্চ খেতে দিয়েছে। সব জায়গায় লাঞ্চ ডিনার না না, লাঞ্চ ডিনার রাহুল গান্ধীর কাছে একজন পশ্চিম বাংলায় তৃণমূল রাহুল গান্ধীকে আসামে লাঞ্চ ন্যায় ডিনার দেখে দিয়েছে। 150 জন সাংসদকে বহিষ্কার করে দিচ্ছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে। 150 জন সাংসদকে 150-এর উপর বহিষ্কার করে দিচ্ছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন করার জন্য। রাহুল গান্ধীর আলোচনা যারা বিল পাস করাচ্ছেন সংসদে দাঁড়িয়ে, রাজ্যসভা কি লোকসভা, দেশের প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান শেষ করতে হবে, একটা খুবই কম বক্তব্য সময় রয়েছে। রাখছে না। মৃত্যুঞ্জয়, তাহলে কি কোথাও গিয়ে এ রাজ্যে কংগ্রেস তৃণমূলের মধ্যে জোট হওয়ার একটা কথা আমি শুধু একটা ক্ষীণ কথা সম্ভাবনা মৃত্যুঞ্জয়কে রয়েছে? বলিনি, একটা কথা না, দেখুন। মৃত্যুঞ্জয় একটা মিনিট, একটা কথা মৃত্যুঞ্জয়কে বলিনি। সেটা হচ্ছে আজকে ইন্ডিয়া জোট ঘেটে গেছে, নীতিশ কুমার বেরিয়ে গেছে,
আজকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সে ঘোষণা করে দিচ্ছে একতরফা। বেশ, বেশ, নীলাঞ্জন- উত্তরপ্রদেশে কংগ্রেস হচ্ছে নীলাঞ্জন বাবু, 11, প্লিজ, দেখুন, মৃত্যুঞ্জয়, পাঞ্জাবের মৃত্যুঞ্জয়, মুখ্যমন্ত্রী আমার সময় নেই, হাতে সময় নেই। আমাদের জোট ইন্ডিয়ার নিয়ে জোট ওটা হয়েছে, গোল। নীলাঞ্জন দা, হয়েছে, হয়েছে, হয়েছে। যদি না আমার জানে, কথা হলো যে এত আমাদের চিন্তা কেন মোদি? একটু দাঁড়িয়ে শক্তিদা, আমি বলছি যে আমাদের দলনেত্রী পরিষ্কার করে দিয়েছে জোট নিয়ে আমাদের কি ভাবনা। এরপরে যদি কিছু বক্তব্য থাকে সেটা দলনেত্রী জানাবে। জোট নিয়ে আমাদের অন্যর কোনো বক্তব্য নেই। শক্তিদা, দলনেত্রী বলার শক্তিদা, পরে একটা লাইন শুধু বলি, কোনো সম্ভাবনা রয়েছে এই তৃণমূল রাজ্যে? কংগ্রেস বিজেপিকে হারাতে চায় এবং পশ্চিমবঙ্গ থেকে যতটা সম্ভব সেগুলো ইন্ডিয়া জোটকে তুলে দিতে চায়। এবং একটা কথা খুব পরিষ্কার, এবং ওই বারবার বলছি না বিজেপির যে এই জোট নিয়ে কোনো হেডেক নেই, কিন্তু সমস্ত ঘুরে ফিরে যখনই প্রধানমন্ত্রী অমিত শাহ, নাড্ডা যেই বক্তব্য রাখুক, সেই ইন্ডিয়া জোটের বিজেপি আপনি বলুন না, এই রাজ্যে জোট হবে? কংগ্রেস তৃণমূলের জোটের ক্ষীণ সম্ভাবনা রয়েছে, ক্ষীণতর সম্ভাবনা রয়েছে। এই আমাদের প্রধান শত্রু আগেও যে ছিল ভারতীয় জনতা পার্টি, আজও সে আছে ভারতীয় জনতা পার্টি, আগামী দিনেও থাকবে। কংগ্রেস কখনো 400-তে গেছে, কংগ্রেস দুটোই হয়নি। আরে আজ থেকে 23 বছর বা দুটো নিয়ে এসেছিল ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টে, সেদিন অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিল। বেশ, আমাদের আজকে আর সময় নেই। জোট হবে কি হবে না, ইন্ডিয়া জোটের কি ভবিষ্যৎ, এবং লোকসভা নির্বাচনের আগে এই যে বিজেপি যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে যে এই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে একটা হাইপ তোলার আবারও চেষ্টা হচ্ছে। রাম মন্দির, নীতিশ কুমার ফিরে যাওয়ার পরে পরে নতুন কি একটা ইস্যু পাচ্ছে বিজেপি নিয়ে আসছে আবারও, সেই নিয়ে চর্চা তো চলতেই থাকবে, কারণ যত দিন যাবে এই ধরনের চর্চাগুলো আরও বাড়তে থাকবে। আমাদের সঙ্গে ছিলেন তিনজন অতিথি, মৃত্যুঞ্জয়, নীলাঞ্জন বাবু এবং শক্তিদা। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।